আজকে আমার ম্যাট্রিক্সের পার্ট 2 অর্থাৎ পার্ট 1-এ যা আমি তোমাদেরকে পড়িয়েছি সেটা শেষ ধাপ ছিল ম্যাট্রিক্সের গুণ। এই গুণের পরে আজকে যে আলোচিত বিষয় আমি পড়াবো সেগুলো কিন্তু উচ্চ মাধ্যমিকে খুব 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 গুরুত্বপূর্ণ। প্রতিটি আইটেম থেকে কিন্তু উচ্চ মাধ্যমিকে প্রশ্ন থাকে। তাহলে আজকের পার্টটা তোমরা বুঝতে পারছো কতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি তোমাদেরকে পড়াতে চলেছি। প্রত্যেকটা পার্ট আমি প্রত্যেক বিষয়বস্তুগুলো একটু দেখিয়ে দিই। দেখো, প্রথমটা হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স, তারপরে দেখো প্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স, সহযোগী ম্যাট্রিক্স বা তাই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স। এই যে প্রতিটি বিষয় কিন্তু উচ্চ মাধ্যমিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলির ওপরেই কিন্তু উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র থাকে। তাহলে গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝতে পারছো, আজকে আলোচিত বিষয়টা কতটাই গুরুত্বপূর্ণ। এই ম্যাট্রিক্সের এই প্রপার্টিসগুলো যদি তুমি ঠিকঠাকভাবে শিখতে পারো তাহলে উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমার কোনো প্রশ্নে আশা করি অসুবিধা হবে না। তো বেসিক ধারণা ক্লিয়ার করে তোমার আমি এখানে কিছু দারুণ প্রবলেম আমি সলভ করিয়ে দেবো এই ভিডিওতেই। তো চলো আজ পরিবর্ত ম্যাট্রিক্স থেকে শুরু করা যাক। তো পরিবর্ত ম্যাট্রিক্স কি? মনে করি একটা ম্যাট্রিক্স এ আই জে এর ক্রম এম ক্রস এন অর্থাৎ এম বাই এন। এটার পরিবর্ত ম্যাট্রিক্স সর্বদাই এ টি বা এ ড্যাশ দ্বারা সূচিত করা হয়। ওকে, এবং তখন পরিবর্ত ম্যাট্রিক্সটা কি হবে? এ টি ইকুয়াল টু হয়ে যাবে এ আই জে এটার এন বাই এম, অর্থাৎ এম এন হয়ে যাবে আর এন এম হয়ে যাবে। ওকে, একটা উদাহরণ দিই। মনে করো এ একটা ম্যাট্রিক্স 2 3 4 5 6 7 7 8 9 এর পরিবর্ত ম্যাট্রিক্স সারি। এই সারি কি হয়ে যাবে? কলাম। প্রত্যেকটা সারিতে কলাম হয়ে যাবে, অর্থাৎ রো কলামে পরিবর্তন হবে। 2 3 4 5 6 7 7 8 9 এটাই হয়ে গেল 3/3 3/3। তো এটাই আমার হয়ে গেল এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স। কৌশল কি করে মনে রাখবে? রো কলাম হয়ে যাবে আর কলাম রো হয়ে যাবে, সেই ক্ষেত্রেও কিন্তু পরিবর্ত ম্যাট্রিক্স হবে। তাহলে পরিবর্ত ম্যাট্রিক্স আমাদের কমপ্লিট হলো। এরপর আমি চলে যাব পরিবর্ত ম্যাট্রিক্সের ধর্ম। তাহলে 1 নম্বর ধর্ম দেখো, প্রপার্টিজ দেখো পরিবর্ত ম্যাট্রিক্সের। এটি তার যদি আবার ট্রান্সপোর্ট করা যায় অর্থাৎ পরিবর্তন করা যায় তাহলে কি হবে? সেই প্রথম ম্যাট্রিক্সে ফিরে যাবে। অর্থাৎ এটি তার আবার টি, তাহলে কত হচ্ছে? এ। আবার দেখো এ প্লাস বি, তার যদি আবার আমরা পরিবর্তন করি তাহলে কি হবে? এটি পাবো প্লাস বিটি পাবো। ঠিক গেল? স্কোয়ারের সাথে যদি কোনো ম্যাট্রিক্স গুণ থাকে তাকে যদি পরিবর্তন করি তাহলে কি হবে? স্কোয়ারটা আলাদা আলাদা থেকে যাবে আর এটি হয়ে যাবে কিন্তু এটি। তারপর দেখো এ ইন্টু বি, তার যদি ট্রান্সপোর্ট করি মানে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স যদি গুণ করে তাকে যদি আমি পরিবর্তন করি তাহলে কি হবে? এটি ইন্টু বিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে ধর্মগুলি তোমাকে জানতেই হবে। যদি প্রথমটা একটু দেখিয়ে দিই, প্রথমটা কি হবে? মনে করো একটা ম্যাট্রিক্স ধরলাম 2 3 4 5, এইটা মনে করো এ ম্যাট্রিক্স। এটাকে আবার মানে ট্রান্সপোর্ট করলে কি হবে? রোটা কলাম হয়ে যাবে। তাহলে 2 3 4 5। আবার দেখো একে আবার তুমি ট্রান্সপোর্ট করো, তাহলে এ তার হোল টি, তাহলে এটা কি? রোটা কলাম হয়ে যাবে। তাহলে 2 4 3 5 3 2 4 দেখো 2 4 3 5। ওকে, প্রথম দেখো 2 3 4 5, তাহলে এ ইকুয়াল টু এটি তার হোল টি, অর্থাৎ এটি তার হোল টি ইকুয়াল টু এ। এইভাবে প্রতিটি প্রপার্টিজ কিন্তু তোমার নিজেরা বাড়িতে প্রমাণ করে নিতে পারবে। ওকে, তো এটা একটু দেখে নেবে ভালো করে। প্রপার্টিসটা কমপ্লিট হলো। তাহলে পরিবর্ত ম্যাট্রিক্সের কনসেপ্ট তোমাদের কাছে পরিষ্কারভাবে বোঝাতে পারলাম। এরপর আমি পরিবর্ত ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন পার্টটা নিয়ে আসবো। তারপরে আমি বোর্ডে যেটা আছে আমার প্রতিসম ম্যাট্রিক্স, খুব ইম্পর্টেন্ট। তারপরে আছে আমার প্রতিসম ম্যাট্রিক্স, এই দুটো নিয়ে আলোচনা করব। চলো, তো প্রতিসম ম্যাট্রিক্স দেখো, এ একটা ম্যাট্রিক্স নিয়েছি, সেই ম্যাট্রিক্সের প্রতিসম ম্যাট্রিক্স কি হবে? যদি কন্ডিশন এটি ইকুয়াল টু এ হয়।
এমন একটা ম্যাট্রিক্স আমাকে পছন্দ করতে হবে যে ম্যাট্রিক্সের আমরা পরিবর্ত ম্যাট্রিক্স করলেও প্রথম যে ম্যাট্রিক্স ধরেছিলাম সেই ম্যাট্রিক্সে ফিরে আসবে, তখনই আমরা ওই এ ম্যাট্রিক্সকে আমরা পরিবর্ত ম্যাট্রিক্স বলবো। চলো এখানে একটা উদাহরণ নিয়েছি, দেখো A1 A2 A3 B2 B2 A2 B2 B3 A3 B3 B2 এই ম্যাট্রিক্সটার পরিবর্ত ম্যাট্রিক্স করে দেখো প্রত্যেকে, অর্থাৎ রোটা কালাম করে দাও, রোটা কালাম করো, এই রোটা কালাম হয়ে যাবে, এই রোটা কালাম হয়ে যাবে, এই রোটা কালাম হয়ে যাবে। দেখো এটি করলেও আমার কিন্তু সেই প্রথম ম্যাট্রিক্সেই ফিরে এসছে। অতএব আমরা এই এ ম্যাট্রিক্সকে বলবো একটা প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক বিপরীত প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলা হচ্ছে, মানে বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলা হচ্ছে, দেখো এটি ইকুয়াল টু যদি মাইনাস এ হয়, সেখানে একটা উদাহরণ নিয়েছি, এই যে একটা উদাহরণ নিয়েছি, এটাকে আমরা কি বলবো, একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এটার কন্ডিশন কি হবে, যদি একে আমরা আর কি করি, অর্থাৎ পরিবর্ত ম্যাট্রিক্স করি, তাকে পরিবর্ত ম্যাট্রিক্স করলে দেখা যাবে, লেখা যাবে কি করে, এটি ইকুয়াল টু মাইনাস এ। তাহলে দুটো কন্ডিশন মনে রাখবে তোমরা, একটা কন্ডিশন হচ্ছে এটি ইকুয়াল টু মাইনাস এ, আর একটা কন্ডিশন হচ্ছে এটি ইকুয়াল টু এ। তাহলে এ ম্যাট্রিক্সকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স ও বিপ্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটি হলো সর্বদাই, মানে সব সময় এ একটা বর্গ ম্যাট্রিক্স, এ একটি বর্গ ম্যাট্রিক্স, বর্গাকার ম্যাট্রিক্স হলে, বর্গাকার ম্যাট্রিক্স হলে হলে এ ম্যাট্রিক্সকে, এ কে প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স ও বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স এর ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়, যোগফল আকারে প্রকাশ করা যায়, যোগফল আকারে প্রকাশ করা যায়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাই কিন্তু পরীক্ষায় থাকে। অর্থাৎ এ যদি একটা বর্গাকার ম্যাট্রিক্স হয়, তখন আমরা ওই ম্যাট্রিক্সকে সর্বদাই প্রতিসম ম্যাট্রিক্স ও বিপরীত প্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে বা সমষ্টি আকারে প্রকাশ করতে পারে। কিভাবে পারবো, দেখো এ ইকুয়াল টু আমরা হাফ ইন্টু এ প্লাস এ টি মাইনাস হাফ ইন্টু প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ টি। অর্থাৎ দেখো এই পোর্শনটাই হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স, আর এই পোর্শনটাই হচ্ছে আমাদের কি প্রতিসম ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সকে দেখো আমরা প্রতিসম ম্যাট্রিক্স ও বিপরীত প্রতিসম ম্যাট্রিক্সের আকারে, সমষ্টির আকারে প্রকাশ করলাম। পরীক্ষায় কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই থিওরাম থেকে, অর্থাৎ এই সত্য থেকেই কিন্তু প্রশ্ন থাকে। তাহলে এই সত্যগুলো দেখে নাও একবার, তাহলে পরিষ্কারভাবে তোমাদের কাছে আমি তুলে ধরতে পেরেছি আশা করি। প্রতিসম ম্যাট্রিক্স ও প্রতিসম ম্যাট্রিক্সের সকল সত্যগুলো কিন্তু আমি বোর্ডে তোমাদেরকে তুলে ধরেছি। নেক্সট আমি তারপরে পড়াবো যেটা, এটা এ ম্যাট্রিক্স, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অফ নোটেশন, অর্থাৎ ডিটারমিনেন্ট অফ নোটেশন, নির্ণায়ক প্রতীক চিহ্ন কোনো ম্যাট্রিক্সে কিভাবে প্রয়োগ করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো এই সেই পার্টটা থেকেই তোমাদেরকে আমি দেখাবো। অর্থাৎ এই পার্টে যেটা ডিটারমিনেন্ট অফ নোটেশন কোনো ম্যাট্রিক্সের, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের উপরে যদি ডিটারমিনেন্ট নোটেশন বা চিহ্ন প্রয়োগ করা হয়, তার কীরকম ফল আসবে। দেখো এ ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট নোটেশন এইভাবে লেখা হয়, যাকে অনেক সময় আমরা ডেল্টা দিয়ে লিখি বা আমরা ক্যাপিটাল ডি আকারে লিখি। মনে করো এ ম্যাট্রিক্স A11 A12 A13 একটা ম্যাট্রিক্স বা A14 একটা ম্যাট্রিক্স যদি আমরা ধরি, এর ডিটারমিনেন্ট অফ নোটেশন, অর্থাৎ ডিটারমিনেন্ট কি হবে, ম্যাট্রিক্সের নির্ণয় কি করবো, মান কি করে পাবো, এই কোনাকুনি আমার গুণ করতে হবে। অর্থাৎ সূত্র অনুযায়ী A11 ইন্টু A14 মাইনাস, সূত্রের মাইনাস, এটা ফর্মুলার মাইনাস, কি হবে A12 ইন্টু A13। তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা টু বাই টু অর্ডারের ম্যাট্রিক্স, 3/3 অর্ডারের ম্যাট্রিক্স কিন্তু আমরা এইভাবে কোনো ম্যাট্রিক্সের মান পেয়ে যাব, কোনো ম্যাট্রিক্সের কী করতে হবে, মান পেয়ে যাব।
এবার প্রশ্ন হচ্ছে, এখান থেকে দুটো প্রশ্ন আমাদের আসতে পারে। এই জায়গা থেকে যদি ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স অর্থাৎ নোটেশন করলাম ডি, এর মান যদি জিরো হয়ে যায়, কোনো ম্যাট্রিক্সের মান যদি জিরো হয়ে যায় তখন কি বলে? আর যদি নট ইকুয়াল টু জিরো অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের মান করলাম নট ইকুয়াল টু জিরো হলো, তখন তাকে কি বলা হবে? তখন সেই দুটো ম্যাট্রিক্সে কিন্তু আবার আলাদা করে আমরা নাম দিতে পারবো বা বলতে পারবো, সেটাকে কি বলা হবে? একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর একটা কি বলা হবে? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। অর্থাৎ যখন কোনো ম্যাট্রিক্সের মান নির্ণয় যদি জিরো হয়ে যায় তখন সেই ম্যাট্রিক্সকে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে। আর যখন নট ইকুয়াল টু জিরো হবে তখন তাকে কি বলা হবে? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এরপরে যে পার্টটা আমাদের আসবে অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স যখন আমরা করব, তখন আমরা এই নট ইকুয়াল টু জিরো অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের মান যদি জিরো না হয় অর্থাৎ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলেই তবেই আমি ইনভার্স ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে পারবো। বোঝা গেল? তাহলে আমাদের এখানে ডিটারমিনেন্ট অফ নোটেশন কোনো ম্যাট্রিক্স অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের মান কি করে নির্ণয় করা যায় আমি প্রথমটা দেখিয়ে দিলাম। আমি 3 অর্ডারে দেখাবো। তার সত্ত্বেও আমি দেখো, যখন আমরা ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স মান জিরো হয়ে যাবে তখন তাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে। আর যখন নট ইকুয়াল টু জিরো হবে তখন নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে। ওকে, পার্টগুলো কমপ্লিট হচ্ছে পরপর। এরপরে আমি যাব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা অ্যাডজুকেট ম্যাট্রিক্স অথবা সহযোগী ম্যাট্রিক্সে। এই যে সহযোগী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট বা অ্যাডজুকেট ম্যাট্রিক্স খুব ইম্পর্টেন্ট, একটু দেখে নাও বিষয়টি। দেখো, মনে করি এ একটি বর্গ ম্যাট্রিক্স। ওকে, এ ম্যাট্রিক্সের সমস্ত উপাদানগুলি, আমার সমস্ত উপাদান সম্পর্কে আমি বলেছি, মানে সব এলিমেন্টগুলির সহ উৎপাদক দ্বারা, এই সহ উৎপাদকটা আমি এখন তোমাদেরকে বোঝাবো। সহ উৎপাদক দ্বারা গঠিত বর্গ ম্যাট্রিক্স বি হলে হতেই পারে এই বি ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স, যে পরিবর্ত ম্যাট্রিক্স তোমাদের কিন্তু একটু আগে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। বি ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বলা হবে, এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বলা হবে। ওকে, তাকে লেখা হবে কি দ্বারা? লেখা হবে এ ডি জি এ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, এই আকারে লেখা হবে। কোনো ম্যাট্রিক্সে যদি অ্যাডজয়েন্ট লিখি এ ডি জি এ আকারে লেখা হয়। তা চলো আমি এইবার সহ উৎপাদক বলতে কি বোঝায় একটা ম্যাট্রিক্স নিই। একটা ম্যাট্রিক্স নেবো আমরা। একটা ম্যাট্রিক্স যদি নিই 2 3 4 5 6 7 8 9 9, এই যে ম্যাট্রিক্স নিলাম 3/3 অর্থাৎ 3/3 অর্ডারের ম্যাট্রিক্স নিয়েছি। এর প্রতিটি উপাদানের অর্থাৎ প্রতিটি এলিমেন্টের একটা সহ উৎপাদক থাকবে এবং তার একটা নিয়ম থাকবে। সেই নিয়মটা একটু যদি জেনে নাও ভালো করে, তাহলে আশা করি কোনোদিনও ভুলবে না বিষয়টা। এর সহ উৎপাদক প্রথমে পার্ট বাই পার্ট বলে দিই। এর সহ উৎপাদক হবে হচ্ছে 9টি। অর্থাৎ এখানে দেখো কটা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6 বা 3 ইন্টু 3 কতগুলো এলিমেন্ট হয়? 9টি এলিমেন্ট। তাহলে সহ উৎপাদকও কতগুলো হবে? 9টিই হবে। প্রথম ধাপ ক্লিয়ার। পরেরটা চলে আসো, কি করে আসবে? দেখো, এই এলিমেন্টটা কোথায় অবস্থিত বলো তো? কোথায় অবস্থিত? এটা হচ্ছে দেখো প্রথম রোয়ে আছে এবং প্রথম কলামে আছে। ফার্স্ট রো ফার্স্ট কলামে আছে। একটা ফর্মুলার -1 নেব, তার উপরে প্রথম রো আর প্রথম কলামে তার পজিশনটা লিখে নেব। তাহলে 1 + 1, তাহলে এটা -1 তার হোল স্কয়ার করলে কত হবে? মানে -1 টু দি পাওয়ার 2 করলে কত হবে? +1। তাহলে প্রথম যে মানে উৎপাদকটা ব্যবহার করব, তার সাইন হবে প্লাস। ওকে, আমি উৎপাদকটা পরে লেখাবো। দেখো আমার কৌশলটা, পরে দেখো যেটা আছে, পরে কোনটা? 3। এর পজিশনটা দেখো, এর পজিশন কি? ফার্স্ট হতেই আছে। তাহলে দেখো ফর্মুলার -1, ফার্স্ট রো মানে কি? 1 কোথায় অবস্থিত? সেকেন্ড কলামে অবস্থিত। তাহলে 1 + 2, তাহলে -1 তার কিউব করলে কি হবে? 3 বার -1কে গুণ করলে কি মাইনাস হবে, অর্থাৎ সাইনটা কি হবে? মাইনাস। তাহলে প্রথমে প্লাস তারপরে মাইনাস। যে সহ উৎপাদকগুলো লিখবো তার আগের সাইনগুলো খেয়াল করো, প্রথমে প্লাস তারপরে মাইনাস।
শেষেরটা যাও, এইটা কত আছে দেখো, প্রথম রোয়ে আছে ফর্মুলার -1, তার মাথায় কত হবে, প্রথম রো মানে 1, কোন কলামে অবস্থিত, এটা নাম্বার 3 অর্থাৎ থার্ড পজিশনে, তাহলে 1 + 3, তাহলে -1 তার উপরে 4 মানে -1 টু দি পাওয়ার 4 অর্থাৎ কি হবে প্লাস, কি হবে প্লাস। এইভাবে এখানে 9টা যে এলিমেন্ট আছে, 9 যে এলিমেন্ট আছে, সে প্রত্যেকটার স্ব উৎপাদকের আগের যে চিহ্নগুলো বসবে সেটা একটা পদ্ধতি দেখো এখানে তোমার অটোমেটিক তৈরি হলো। কি করে তৈরি হলো, প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। অর্থাৎ এখানে দেখো 9টা চিহ্ন আছে, 9টা চিহ্ন আছে, প্রথমে প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস প্লাস। ওকে, কিভাবে এই মাইনাস প্লাসগুলো এসছে আমি তোমাদের কিন্তু ব্যাখ্যা করে দেখিয়ে দিলাম। এইবার চলো একটা সহ উৎপাদক লিখবো, তাহলে আমাদের মাইনাস প্লাসে কখনো গন্ডগোল হবে না। আর একটা করতে পারো, দেখো কিভাবে নিজের মতন সাজিয়ে নিতে পারো, আমি যেমন সাজিয়েছি কিভাবে, প্লাস মাইনাস প্লাস, এইভাবে ঠিক এইভাবে ঘুরেও আসতে পারে, দেখো এইভাবে ঘুরেও তোমার চলে আসতে পারে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস হতে পারে। আর আমি তোমাদের যেভাবে ফর্মুলা অনুযায়ী দেখিয়ে দিলাম, এরকম ফর্মুলা অনুযায়ী প্রথমে 9টা এলিমেন্টের দেখে নেবে যে প্রত্যেকটা এলিমেন্ট এইটা যদি হচ্ছে কিনা, স্যার যে নিয়মে ফলো করলেন, এটা কত নম্বর পজিশনে আছে দেখো, এইটা দেখো থার্ড রোতে আছে, অর্থাৎ -1 ফর্মুলা, তার থার্ড রো আর থার্ড কলম, অর্থাৎ -1 টু দি পাওয়ার 6, তাহলে কত হবে প্লাস, তো প্লাস দেখো লাস্ট পজিশনে কি প্লাস হলো। এইবার চলো একটা কম্পোনেন্টের আমি মানে একটা এলিমেন্টের আমি সহ উৎপাদক নেব, অর্থাৎ এর সহ উৎপাদকগুলো তৈরি করব। এই ম্যাট্রিক্সের সহ উৎপাদকগুলো যদি আমি তৈরি করি, কিভাবে সহ উৎপাদকগুলো তৈরি করব, চলো একটা বড় জায়গা নেব, নিয়ে সহ উৎপাদক তৈরি করো। প্রথমে যে আমি 2 এর সহ উৎপাদক হবে, এ যে লাইন আছে সেইগুলো বাদ দিয়ে, অর্থাৎ এ কোথায় আছে, এই কলামে আছে আর এই রোতে আছে, এইটা বাদ দিয়ে দেখো কি থাকছে এখানে, তাহলে হবে প্লাস অফ এই যে 6 7 9 9। ওকে, এইটা হয়ে গেল 2 এলিমেন্ট, এই যে 2 এলিমেন্ট অর্থাৎ 2 উপাদান মানে 2 এর উপাদান যেটা বলছে, এই যে সমস্ত উপাদানগুলি, তাহলে একটা উপাদান, এই উপাদানের এবার এই এলিমেন্টের কোফ্যাক্টর অর্থাৎ সহ উৎপাদক হচ্ছে +6799। ওকে, তারপরে মাইনাস, ভুল দরকার নেই, বলো কোথায় আছে, এইটা বাদ দিয়ে দাও, এই আর এই লাইন বাদ দিয়ে দাও, তাহলে এই লাইন বাদ দিলে কোনটা থাকছে দেখো 5 7 5 7 অর্থাৎ 5 7 8 9 8 9। ওকে, এইভাবে আমরা কি করব, পরবর্তীকালে সমস্ত কিছু কিন্তু পরপর লিখে যাব, তাই না। তাহলে দেখো প্রত্যেক কোফ্যাক্টরের সহ উৎপাদকগুলো কিন্তু প্রত্যেক এলিমেন্টে লিখে ফেললাম এখানে, দেখো কিভাবে আমি এটা ধরলাম। সহজ কিভাবে মনে রাখবে, যদি মনে করে এইটা লিখবে, তাহলে এই এ কোথায় অবস্থিত আছে, এই কলামে অবস্থিত আছে, এই রোতে অবস্থিত আছে, এই দুটো বাদ দিয়ে যে কম্পোনেন্টগুলো যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্ট হবে ওখানে। কত বাদ আছে দেখো 5 6 8 9। ওকে, পরে যে কোনো একটা ধরো এখানে চলে যাও, এটা কোথায় আছে 9, অর্থাৎ এই ঘরে থাকবে না আর হচ্ছে এই ঘরে থাকবে না, কি আছে দেখো এই ঘরে আর এই ঘরে থাকবে না, যদি খেয়াল করো তাহলে এই ঘরে যদি না থাকে তাহলে কি হয় দেখো 2 4 5 6 এর হচ্ছে এটা সহ উৎপাদক, অর্থাৎ এখানে যে এলিমেন্ট আছে তার সহ উৎপাদক কি 2 4 5 7, দেখো 2 4 5 7। ওকে, তাহলে আমি দেখো প্রত্যেকটা সহ উৎপাদক আমি লিখেছি। এবার যদি বলো স্যার সহ উৎপাদকগুলো মান কি করে পাবো, হ্যাঁ মান পাবেই, তোমাদেরকে যখন আমি ডিটারমিনেন্ট অফ নোটেশন শেখালাম, অর্থাৎ ম্যাট্রিক্সের মান কি করে পায়, এই কোনাকুনি গুণ করতে হবে। এখানে 9 × 6 কত হয় 54, আর 9 × 7 63, এইভাবে একটা এলিমেন্ট পুরো ম্যাট্রিক্সটা পাবো। তাহলে এর প্রত্যেকটা সহ উৎপাদক অর্থাৎ প্রতিটা উপাদানের সহ উৎপাদক হলো এটি, একে আমরা কি প্রকাশ করলাম বি। এর আবার পরিবর্তন, তাহলে দেখো এখানে আমি এটাকে টোটাল ক্যালকুলেশন করেছি, এইটা এলো, তো এটাকে আমি বি সহ উৎপাদকে লিখলাম। এর আবার পরিবর্তন করলাম, রোটা কলাম হয়ে যাবে, প্রত্যেক রোটা কলাম করলাম বিটি। এই বিটি হলো এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তাই কি দ্বারা প্রকাশ করব, এডিজিএ।
তাহলে ADGA। তাহলে প্রত্যেকে খুব ভালোভাবে বুঝতে পেরেছো একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করা যায়। আমি বোঝানোর জন্য হয়তো অনেক দেরি, টাইমটা অনেক বেশি নিয়েছে, যখন বারবার প্র্যাকটিস করবে তো সেটা তুমি ক্যালকুলেশন করতে পারবে। চলো একটা হোম টাস্ক দিই, ঠিক আছে, তাহলে তোমাদের ক্লিয়ার বিষয়টা হবে, পরিষ্কার হবে। একটা হোম টাস্ক লিখে নাও। মনে করো এই একটা ম্যাট্রিক্স দিলাম 256701992। এই ম্যাট্রিক্সের এর এর ADGA অর্থাৎ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কত। এটা হচ্ছে হোম টাস্ক, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। স্যার যেভাবে করলাম, আমি যেভাবে করেছি সেইভাবে দেখে নেবে। প্রত্যেকটা এলিমেন্টের একটা সহ উৎপাদক বার করবে, তার আবার মান নির্ণয় করবে, করে যে ম্যাট্রিক্স পাবে সেই ম্যাট্রিক্সের আবার পরিবর্তন ম্যাট্রিক্স করবে, করলেই তোমার এ ম্যাট্রিক্সের একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যাবে। ওকে, এরপরে যেটা আছে আমার পড়ানো সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স। চলো বিপরীত ম্যাট্রিক্স তেমন কিছু বলার নেই, একটা ম্যাট্রিক্স থাকবে, দেখো সেই ম্যাট্রিক্সকে আমরা বিপরীত ম্যাট্রিক্সকে প্রকাশ করবো মানে এ ইনভার্স দিয়ে। তো এ ইনভার্স ইকুয়াল টু হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, যেটা তোমরা আগে বুঝিয়ে দিয়েছি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বার করতে হবে বাই এই যে ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট মান নির্ণয় করা সেটা তোমাকে করতে হবে। এবার বলো, তোমাকে যে দুটো কন্ডিশন তোমাদেরকে বলেছি, যে এই যে ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্সের মান যদি শূন্য হয়ে যায় তা সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। তো নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ এর মান সবসময় কী হবে, নট ইকুয়াল টু জিরো। তাহলে একটা ম্যাট্রিক্সের সব থেকে ইম্পর্টেন্ট কী হলো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বার করা। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি বার করতে পারো তাহলে ইনভার্স ম্যাট্রিক্স তোমরা কিন্তু খুব সহজেই বার করতে পারবে। তাহলে লিখলাম না আমি। আজকের আলোচিত বিষয়ের শেষ দুটি ধাপ আমাদের ছিল, একটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স আর হচ্ছে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স দেখো এখানে এটি ইন্টু এ ইকুয়াল টু এ ইন্টু এটি ইকুয়াল টু আই হলে আমরা এ ম্যাট্রিক্সকে কি বলবো, লম্ব ম্যাট্রিক্স বলবো। তো তোমাদের প্রথমে বলেছিলাম আই মানে কি, ইউনিট ম্যাট্রিক্স। যদি না মনে থাকে উদাহরণটা দেখে নাও। আই ইকুয়াল টু ইউনিট ম্যাট্রিক্স মানে কি বলবো আমরা, 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ 3 ইন্টু 3, এইটাকেই বলা হবে একটা ইউনিট ম্যাট্রিক্স। আর এটি মানে হচ্ছে পরিবর্তন ম্যাট্রিক্স। তাহলে এই শর্তই হচ্ছে আমাদের লম্ব ম্যাট্রিক্স। আর দেখো ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্সের মান যদি 1 হয় তখন তাকে আমরা কি বলবো, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। আর যদি -1 হয় ম্যাট্রিক্সের মান, তখন তাকে আমরা অপ্রকৃত ম্যাট্রিক্স বলবো, তাই না। এরপরে আমরা আসবো এ স্কোয়ার ইকুয়াল টু এ। কোনো ম্যাট্রিক্সকে যদি সেই ম্যাট্রিক্সে আবার গুণ করো, যদি প্রথম ম্যাট্রিক্সে ফিরে আসে তখন সেটাকে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স বলা হবে, ঠিক আছে। আর এ স্কোয়ার ইকুয়াল টু 0 আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স বলা হবে। ওকে, তো দেখে নাও আজকে শেষ ধাপ আমি কিন্তু শেষ করলাম। চলো এরপরে তোমাদেরকে একটা আমি শিট দেবো, অর্থাৎ একটা ওয়ার্কশিট আমি তোমাদেরকে দেবো। সেই ওয়ার্কশিটটা আমি যা পড়িয়েছি সেই পড়ানো থেকে এই ওয়ার্কশিটটা তোমরা কমপ্লিট করবে, তবেই অনলাইনে পাঠদানে কিন্তু তোমরা শিখতে পারবে, এটা আমি ধরে রাখবো। কমেন্টে সবাই লিখবে যে স্যার আমি অঙ্কগুলো করতে পেরেছি বা আমার অঙ্কগুলো হয়েছে, এটা অন্তত লিখে দেবে, তাহলে আমি বুঝবো আমার এই পরিশ্রমের সার্থকতা আসবে। ওকে, চলো ওয়ার্কশিটের জন্য প্রস্তুত হও। ওয়ার্কশিটটা তোমরা দেখে নাও, কি ওয়ার্কশিট আমি তোমাদেরকে দিচ্ছি। তাহলে তোমরা এই ওয়ার্কশিটটা কমপ্লিট করবে, ঠিক আছে, বাড়িতে। যা আমি তোমাদেরকে পড়িয়েছি, এই পড়ার থেকে যে জ্ঞান তোমাদের অর্জন হয়েছে সেই জায়গা থেকে তার অ্যাপ্লিকেশন অংশটা হচ্ছে এটা, অর্থাৎ তার প্রয়োগটা। প্রথমে দেখো ইনভার্স কীভাবে নির্ণয় করা হয়েছে পড়িয়েছি। তারপরে দেখো এ ইন্টু এ করলে কত হবে, এ ম্যাট্রিক্স থাকবে সেটা দেখাবে। তবে এটি ইন্টু এ ইকুয়াল টু ইউনিট ম্যাট্রিক্স সেটা দেখাবে। তারপরে সেটা হচ্ছে কি প্রতিসম ম্যাট্রিক্স ও বি প্রতিসম ম্যাট্রিক্স। এটা কি, এ ইকুয়াল টু হাফ ইন্টু এ ম্যাট্রিক্স বসাবে প্লাস এটি ম্যাট্রিক্স বসাবে, কমপ্লিট হয়ে গেল, এটা রেখে দেবে। প্লাস হাফ ইন্টু এ ম্যাট্রিক্স বসাবে মাইনাস এটি ম্যাট্রিক্স বসাবে। এই যে কমপ্লিট করে, এটাই হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স ও বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি রূপে প্রকাশ করে। তো চলো একটা দেখো, চ্যালেঞ্জ নাও, ওয়ার্কশিটটা যে কমপ্লিট করতে পারছো কি না। তো প্রথমে ভিডিওটা সুন্দরভাবে পুরোটাই দেখবে, দেখার পরে ওয়ার্কশিটটা কমপ্লিট করবে, করার পরে আমাকে একটা কমেন্ট করবে। ওকে, চলো বাই, ভালো থেকো।